অ্যানিমেটা শুরু হয় একজন তরুণকে দিয়ে যে মাটিতে অচেতন হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে বুঝতে পারে সে এমন একটা দুনিয়ায় চলে এসেছে যেটা তার পরিচিত পৃথিবীর থেকে একদম আলাদা। কিন্তু অন্য জায়গায় চলে আসার বদলে সে বরং অনেক খুশি হয়ে যায়। মনে মনে সে বলে, এবার হয়তো আমার জীবনটা বদলে যাবে, আমি এমন একটা জীবন কাটাবো যেটার স্বপ্ন আমি সব সময় দেখেছি। কিন্তু কথাটা শেষ করার আগেই পুরো রাজ্যটা একটা ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে, আর তখনই রাজ্যের লোকজন তাকে ধরে রাজ্যের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কারণ কেউ জানেই না সে আসলে কে, আর তাকে দেখে কারোর মনে হয় না যে তার মধ্যে কোনো মূল্য বা বিশেষত্ব আছে। এটা দেখে ছেলেটা একেবারে হতবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল অন্য দুনিয়ায় এসে তার জীবন সুন্দর হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো এর পুরো উল্টোটা ঘটছে। এরপর সে কোনো লক্ষ্য ছাড়াই রাস্তায় ঘুরতে থাকে, শেষ পর্যন্ত একটা ব্রিজের নিচে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে যায়। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, এই নতুন দুনিয়ায় সে কিভাবে বেঁচে থাকবে। তার ওপর আবার সে ভীষণ ক্ষুধার্ত, পকেটে একটা পয়সাও নেই, এমনকি খাবার কেনার মতো টাকাও তার কাছে নেই। ঠিক তখনই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে তাকে দেখতে পায়। মেয়েটা নিচে নেমে এসে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, তোমার কি কোনো সাহায্য লাগবে? ছেলেটাও আর কিছু লুকোয় না, সে মেয়েটাকে নিজের পুরো ঘটনা খুলে বলে, জানায় যে সে এই দুনিয়ার মানুষ নয়, বরং অন্য একটা পৃথিবী থেকে এখানে চলে এসেছে। মেয়েটা তার কথা শুনে তাকে শান্ত করে এবং বলে যে সে তাকে সাহায্য করবে। এরপর নিজের পরিচয় দেয়, তার নাম মেনো। সে এই রাজ্যের চার্চের একজন পুরোহিত, আর তার কাজই হল তার মতো হারিয়ে যাওয়া মানুষদের সাহায্য করা। মেনো তাকে বলে, তোমার যদি খাবার কেনার জন্য টাকা দরকার হয় তাহলে তোমাকে নিজের হাতে কাজ করে টাকা উপার্জন করতে হবে। এরপর সে তাকে চার্চে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, যেখানে কাজ করে সে নিজের জীবিকা চালানোর মতো টাকা আয় করতে পারবে। ছেলেটাও রাজি হয়ে যায়। তারপর দুজন একসাথে চার্চের দিকে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে ছেলেটা মেনোকে এই রাজ্য সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তখন মেনো তাকে এই দুনিয়ার ব্যাপারে বুঝিয়ে বলতে শুরু করে। কিছুক্ষণ পর তারা এমন একটা শহরে এসে পৌঁছায় যেটাকে দেখতে একদম জাপানের মতো লাগে। শহরের মানুষজন জাপানি ভাষায় কথা বলছে দেখে ছেলেটা অবাক হয়ে যায়। সে মেনোকে জিজ্ঞেস করে, এখানে সবাই জাপানি ভাষায় কথা বলছে কেন? মেনো তখন তাকে বুঝিয়ে বলে, তাদের এই দুনিয়ায় বিভিন্ন পৃথিবী থেকে অসংখ্য আত্মা এসে পড়ে, এদেরকেই বলা হয় লস্ট ওয়ান। মেনোর কথা অনুযায়ী এই মানুষদের বেশিরভাগই জাপান নামের একটা দেশ থেকে এসেছে, আর এত বেশি মানুষ জাপান থেকে আসার কারণে তাদের সংস্কৃতির সাথে জাপানি সংস্কৃতি এতটাই মিশে গেছে যে এখন এই দুনিয়ার জীবনযাপনেও জাপানের অনেক প্রভাব দেখা যায়। এই রাজ্যের ভেতরেই একটা পুরোপুরি জাপানি শহর রয়েছে। এরপর মেনো তাকে এই রাজ্যের সামাজিক ব্যবস্থা সম্পর্কে বুঝিয়ে বলতে শুরু করে। মেনো বলে, আমাদের সমাজ মূলত ৩টে শ্রেণীতে ভাগ করা। প্রথম শ্রেণী হল সাধারণ মানুষ, যারা পুরো জনসংখ্যার প্রায় ৯০%। দ্বিতীয় শ্রেণী হল অভিজাত আর ধনী মানুষদের শ্রেণী, যেখানে রাজা রাজপুত্ররাও আছে। আর তৃতীয় শ্রেণীর নাম হল ফাউস্ট। এই শ্রেণীর মধ্যে আমার মতো পুরোহিত আর চার্চের ধর্মীয় লোকজন থাকে। সে আরও বলে, ফাউস্টের আইন সবার জন্য সমান, এমনকি রাজা হলেও এই আইনের বাইরে যেতে পারবে না। এখানে মানুষকে তার পরিচয় বা ক্ষমতা দিয়ে আলাদা করা হয় না। মেনোর কথা শুনে ছেলেটা তাদের আইন কানুন আর বিচার ব্যবস্থা নিয়ে বেশ অবাক হয়ে যায়। এরপর সে ধরে নেয় যে সে সাধারণ মানুষের মধ্যেই থাকবে, কারণ তার তো এমন কোনো বিশেষ ক্ষমতা নেই যেটার কারণে সে অভিজাতদের দলে জায়গা পাবে। কিন্তু মেনো হেসে তাকে জিজ্ঞেস করে, তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছো যে তোমার কোনো ক্ষমতা নেই? ছেলেটা তখন জানায়, রাজ্যের প্রহরীরা তাকে একটা জাদুর ক্রিস্টাল দিয়ে পরীক্ষা করেছিল, কিন্তু সেই পরীক্ষায় তার কোনো ক্ষমতাই প্রকাশ পায়নি। তবে তার সাথে একই পৃথিবী থেকে এই দুনিয়ায় যে মেয়েটা এসেছিল তার অবস্থা ছিল সম্পূর্ণ আলাদা। তার শরীর থেকে এত বেশি জাদুকরী শক্তি বের হচ্ছিল যে প্রহরীরা বাধ্য হয়ে তাকে সবার থেকে আলাদা একটা ঘরে বন্দি করে রাখে। এটা শুনেই মেনো বুঝতে পারে ছেলেটার সাথে আরেকজন লস্ট ওয়ান এই দুনিয়ায় এসেছে। তাই সে সঙ্গে সঙ্গে তার সহকারী মোমোকে খবর দেয় এবং সেই মেয়েটাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে মেনো আর ছেলেটা চার্চে পৌঁছে যায়। ছেলেটা চার্চটা দেখে অবাক হয়ে যায়, কারণ জায়গাটা অনেক ছোট আর প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মেনো তাকে বলে, এখান থেকেই তোমার কাজ শুরু হবে। কিন্তু তাকে কোনো কাজ দেওয়ার আগে মেনো আবারও তার জাদুর ক্ষমতা পরীক্ষা করতে চায়, কারণ তার মতে কোনো লস্ট ওয়ান নিজের কোনো বিশেষ ক্ষমতা ছাড়া এই দুনিয়ায় আসতেই পারে না। মেনোর কথা শুনে ছেলেটা মনোযোগ দিয়ে নিজের ভেতরের শক্তি খুঁজতে থাকে। অনেক চেষ্টা করার পর হঠাৎ সে তার লুকানো ক্ষমতাটা আবিষ্কার করে। সে বুঝতে পারে সে তার জাদুর মাধ্যমে নিজের সামনে থাকা যে কোনো জিনিস গায়েব করে দিতে পারে। নিজের ক্ষমতা আবিষ্কার করে ছেলেটা ভীষণ খুশি হয়ে যায়। উত্তেজিত হয়ে সে মেনোকে তার নতুন ক্ষমতার কথা বলতে শুরু করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মেনো তার তলোয়ার বের করে ফেলে। কিছু বুঝতে ওর আগেই সে তলোয়ারটা সোজা ছেলেটার শরীরে ঢুকিয়ে দেয়। প্রচণ্ড আঘাতে ছেলেটা মাটিতে পড়ে যায় এবং সেখানেই নিস্তেজ হয়ে যায়। মেনো তার পাশে দাঁড়িয়ে দুঃখের সাথে বলে, আমি জানি এটা তোমার দোষ নয়, তুমি আসলে একজন ভুক্তভোগী, আর এই মুহূর্তে আমিই তোমার কাছে খলনায়ক।
কিন্তু এটা আমার দায়িত্ব। এই রাজ্যে আসা লস্ট ওয়ানদের হত্যা করাই আমার কাজ, কারণ তারা নিজেদের জন্য আর এই পুরো রাজ্যের জন্য শুধু ধ্বংসই ডেকে আনে। ঠিক তখনই মেনোর মাথায় আবার একটা রহস্যময় স্মৃতি ফিরে আসে, যে স্মৃতি তাকে এর আগেও অসংখ্যবার তাড়া করেছে। সে দেখতে পায় সে একটা জাপানি স্কুলের ভেতরে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হল, সেখানে থাকা সবাই যেন তার বন্ধু। এরপর তার সবচেয়ে কাছের এক বন্ধু সামনে আসে। এই স্মৃতিটা যতবারই মেনোর মনে ফিরে আসত, সে কখনোই সেই মেয়েটার মুখ দেখতে পারত না। এমনকি মেয়েটা আসলে কে সেটাও সে কোনোভাবেই মনে করতে পারত না। নিজের কাজ শেষ করার পর মেনো চার্চের প্রধান অরওয়েলকে সবকিছু জানায়। সে বলে ওই ছেলেটার সাথে আরও একজন লস্ট ওয়ান এই দুনিয়ায় এসেছে, কিন্তু সে এখন কোথায় আছে সেটা এখনও জানা যায়নি। অরওয়েল মেনোর কাজের জন্য তাকে ধন্যবাদ দেয় এবং বলে হারিয়ে যাওয়া সেই লস্ট ওয়ানকে খুঁজে বের করার দায়িত্ব সে নিজেই নেবে। এরপর অরওয়েল মেনোকে কিছুদিন বিশ্রাম নেওয়ার কথাও বলে। সে মনে করিয়ে দেয়, তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে চার্চে নিয়ে আসার পর 10 বছর হয়ে গেছে, কিন্তু এই 10 বছরে তুমি একবারও ছুটি নাওনি। এই কথা শুনতেই মেনোর মনে 10 বছর আগের সেই ঘটনা আবার ভেসে ওঠে। তখন মেনো ছিল ছোট্ট একটা মেয়ে। সে নিজের পরিবারের সাথে তার জন্ম শহরেই থাকত। কিন্তু একদিন একটা লস্ট ওয়ানের ভয়ঙ্কর জাদুকরী শক্তির কারণে পুরো শহর ধ্বংস হয়ে যায়। সেই লস্ট ওয়ান এতটাই ভয়ঙ্কর শক্তি ব্যবহার করেছিল যে মেনোর বাবা মা সহ শহরের প্রায় সবাই মারা যায়। কিছুক্ষণ পর যখন সেই লস্ট ওয়ান তার অন্ধকার জাদুর প্রভাব থেকে জেগে ওঠে, তখন সে নিজের করা ধ্বংসযজ্ঞ দেখে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি কি করেছি সেটাই তো মনে করতে পারছি না। ঠিক তখনই ফ্লেয়ার নামে এক পুরোহিত সেখানে এসে সেই লস্ট ওয়ানকে হত্যা করে। কিন্তু লস্ট ওয়ান মারা যাওয়ার পরও তার ভয়ঙ্কর শক্তি শেষ হয়ে যায়নি, বরং সেই শক্তি একটা বিশাল বরফের দানবের রূপ নিয়ে আবার বেরিয়ে আসে। ফ্লেয়ার একটুও ভয় না পেয়ে সেই বিশাল বরফের দানবের সাথে লড়াই শুরু করে। অনেক কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত সে দানবটাকেও ধ্বংস করে ফেলে। ঠিক তখনই সেখানে অরওয়েল এসে হাজির হয়। সে ফ্লেয়ারকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায়। এরপর সে জানায় মেনো তার পুরো পরিবারকে হারিয়েছে, তাই এখন থেকে মেনোর দায়িত্ব ফ্লেয়ারের ওপর থাকবে। ফ্লেয়ারও এতে রাজি হয়ে যায়। সে মেনোকে নিজের কাছে রেখে বড় করবে এবং তাকে চার্চে নিয়ে যাবে বলে কথা দেয়। আর এভাবেই মেনোর প্রথমবার পুরোহিত ফ্লেয়ারের সাথে দেখা হয়েছিল। মেনো যখন এসব পুরনো স্মৃতির মধ্যে ডুবেছিল, তখন তার সহকর্মী মোমোর কণ্ঠে তার ঘোর কাটে। মোমো তখন একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরে এসেছে। সে জানায় দ্বিতীয় লস্ট ওয়ানকে খুঁজে পাওয়া গেছে এবং সে রাজপ্রাসাদের ভেতরে লুকিয়ে আছে। এরপর মোমো মেনোর হাতে একটা দাসীর পোশাক তুলে দেয়। এই পোশাক পরে মেনো খুব সহজেই রাজপ্রাসাদে ঢুকে যেতে পারবে এবং কাউকে সন্দেহ করার সুযোগ না দিয়েই নিজের মিশন শেষ করতে পারবে। দুজন যখন তাদের পরিকল্পনা নিয়ে কথা বলছিল, ঠিক তখনই বাইরে থেকে একটা শব্দ ভেসে আসে। মোমো ভয় পেয়ে বলে, এটা রাজার প্রহরীদের শব্দ, নিশ্চয়ই তারা আমাকে খুঁজছে। আমি তো তাদের একজনের সাথে লড়াই করেছিলাম, তারপর তাকে ধরে মেরে ফেলেছিলাম। মোমোর এমন বেপরোয়া কাজ শুনে মেনো বেশ রেগে যায়। তবে পরিস্থিতি দেখে সে সিদ্ধান্ত নেয় সমস্যাটা এবার তাকেই সামলাতে হবে। মেনো বাইরে বের হয়ে দেখে সত্যিই রাজার প্রহরীরা তাদের খুঁজতে এসেছে। প্রহরীরা আসলে মেনোকেই শেষ করতে চায়, কারণ অন্য দুনিয়া থেকে রাজা যত লস্ট ওয়ানকে এই রাজ্যে ডেকে এনেছে, মেনো তাদের প্রত্যেককেই একে একে হত্যা করে আসছে। এরপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। মেনো শুধু অসাধারণ যুদ্ধ করার দক্ষতাই দেখায় না, তার জাদুর ক্ষমতাও ব্যবহার করে প্রহরীদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে থাকে। মেনোর এই অসাধারণ জাদুকরী শক্তি দেখে প্রহরীরা হঠাৎ পুরোহিত ফ্লেয়ারের কথা মনে করে ফেলে, কারণ মেনোর ক্ষমতার সাথে ফ্লেয়ারের ক্ষমতার আশ্চর্য রকম মিল রয়েছে। তখন মেনো নিজেই বলে ওঠে, হ্যাঁ, আমি পুরোহিত ফ্লেয়ারের উত্তরসূরি। এই কথা বলেই মেনো মুহূর্তের মধ্যে একের পর এক প্রহরীকে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। শেষ পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকার মতো একজন প্রহরীও আর বেঁচে থাকে না। লড়াই শেষ হওয়ার সাথে সাথেই মেনো আর সময় নষ্ট না করে রাজপ্রাসাদের দিকে রওনা হয়, কারণ তার সামনে এখন আরও একটা গুরুত্বপূর্ণ মিশন, রাজপ্রাসাদে লুকিয়ে থাকা দ্বিতীয় লস্ট ওয়ানকে খুঁজে বের করা। এদিকে আমরা সেই লস্ট ওয়ানকেও দেখতে পাই যাকে মেনো খুঁজছে। তার নাম ছিল আকারে। সে ছিল একজন হাই স্কুলের ছাত্রী। একদিন রাজার একজন দাসী তার ঘরে এসে তাকে নতুন একটা পোশাক দেয়। এরপর তাকে জানিয়ে দেয়, রাজার অনুমতি ছাড়া তুমি এই ঘর থেকে বের হতে পারবে না। আকারি তখন বারান্দায় গিয়ে দাঁড়ায়। সেখান থেকে সে বিশাল রাজপ্রাসাদের দিকে তাকিয়ে মনে মনে বলে, জায়গাটা সত্যিই অনেক সুন্দর। আমার ঘরটাও প্রাসাদের সবচেয়ে সুন্দর ঘরগুলোর একটা, কিন্তু তারপরেও কেন যেন নিজেকে বন্দি বন্দি লাগছে। এই অন্য দুনিয়ায় আসার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমার মনটা একদম শান্তি পাচ্ছে না। এভাবে নিজের সাথে কথা বলার সময় হঠাৎ সে বারান্দায় একজন দাসীর পোশাক পরা মেয়েকে দেখতে পায়। আর সেই মেয়েটা আর কেউ নয়, মেনো। মেনো কোনো সময় নষ্ট না করে আকারিকে দ্রুত ঘরের ভেতরে নিয়ে যায় এবং বলে, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে, রাজা তোমাকে মেরে ফেলতে চায়। এরপর মেনো একটা মিথ্যা গল্প বানিয়ে আকারিকে বলে, রাজা তোমাকে তোমার পৃথিবী থেকে এখানে ডেকেছে শুধু তোমাকে হত্যা করার জন্য। তোমার আগে তোমার পৃথিবী
থেকে আরেকজন ছেলে এখানে এসেছিল। সে কোনোমতে রাজার হাত থেকে পালিয়েছিল, কিন্তু পরে গুরুতর আহত হয়। মৃত্যুর আগে সে আমাকে আকারির কথা আর তুমি কোথায় আছো সেটা বলে যায়, যাতে আমি এসে তোমাকে বাঁচাতে পারি। কিন্তু তার ক্ষতটা এতটাই গুরুতর ছিল যে আমি সময় মতো তাকে বাঁচাতে পারিনি। সে মারা গেছে। এরপর মেনো নিজের পরিচয় দেয় এবং বলে যে সে চার্চের একজন পুরোহিত। রাজ্যের পক্ষ থেকে আকারিকে নিরাপদে রাখার দায়িত্ব নাকি তার ওপর দেওয়া হয়েছে। আকারি ছিল খুবই সরল আর দয়ালু মনের মেয়ে, তাই মেনোর কথার মধ্যে কোনো সন্দেহ না করে সে সব কিছু বিশ্বাস করে ফেলে। মেনোর ওপর পুরোপুরি ভরসা করে আকারি তার সাথে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায়। মেনো খুব বুদ্ধি করে প্রাসাদের গোপন পথ দিয়ে তাকে নিয়ে যেতে থাকে, কিন্তু পথের একেবারে শেষে গিয়ে সে হঠাৎ আকারিকে একা রেখে চলে যায়। আকারি ভয় পেয়ে মেনোর পেছনে দৌড়াতে থাকে, কিন্তু সামনে গিয়ে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। মেনো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আসলে তখন মেনো ঘরের ছাদের সাথে লুকিয়ে ঝুলছিল। হঠাৎ সুযোগ বুঝে সে আকারির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীরে তলোয়ার ঘুকিয়ে দেয়। আকারি প্রচণ্ড আঘাতে মাটিতে পড়ে যায়। তার শরীর থেকে প্রচুর রক্ত বের হতে থাকে। মেনো মনে করে তার মিশন সফল হয়েছে, কিন্তু এরপর যা ঘটে সেটা দেখে মেনো নিজেই অবাক হয়ে যায়। হঠাৎ আকারির শরীর থেকে একটা উজ্জ্বল আলো বের হতে শুরু করে। সেই আলো ধীরে ধীরে আকাশে ভেসে থাকা একটা অদ্ভুত জাদুর ঘড়ির আকার নেয়। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আকারির শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তার ক্ষতটাও মুহূর্তের মধ্যে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, যেন সেখানে কখনো কোনো আঘাতই লাগেনি। এরপর আকারি উঠে দাঁড়ায়, একদম সুস্থ অবস্থায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এমনকি একটু আগেই মেনো তাকে তলোয়ার দিয়ে আঘাত করেছিল, সেটাও আকারির একদম মনে নেই। আকারির শুধু এতটুকুই মনে আছে যে সে মেনোর সাথে রাজার কাছ থেকে পালিয়ে আসছিল। মেনো তখন পুরোপুরি হতভাগ হয়ে যায়, কারণ এমন অদ্ভুত জাদু সে জীবনে আগে কখনো দেখেনি। সে সঙ্গে সঙ্গে মোমোর সাথে যোগাযোগ করে এবং বলে, তুমি প্রহরীদের কোনোভাবে ব্যস্ত রাখো, আমি আকারিকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি, কারণ এখন তাদের পুরো পরিকল্পনাই বদলে গেছে। মোমো কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে, আর সেই সুযোগে মেনো আকারিকে নিয়ে সফলভাবে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন চার্চে ফিরে আসে। চার্চে পৌঁছনোর পর অতিরিক্ত ক্লান্তির কারণে আকারি গভীর ঘুমে চলে যায়, আর মেনো দেরি না করে ছুটে যায় অরওয়েলের কাছে। সে অরওয়েলকে আকারির সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে এবং তার এই অদ্ভুত জাদুর ব্যাপারটাও জানায়। অরওয়েল তখন তাকে বুঝিয়ে বলে, এটা হলো পিওর কনসেপ্ট ম্যাজিক। একজন লস্ট ওয়ানের জন্য এটা সবচেয়ে শক্তিশালী ধরনের জাদু, আর এই ক্ষমতা শুধু এমন একজনের মধ্যেই থাকতে পারে যার মন একদম নিষ্পাপ আর পবিত্র। মেনো তখন বলে, তাহলে আকারি তো রাজ্যের জন্য কোনো বিপদ নয়। সে এতটাই নিষ্পাপ যে কাউকে ক্ষতি করার কথাই ভাবতে পারে না। কিন্তু অরওয়েল তার কথার সাথে একমত হয় না। সে সতর্ক করে বলে, এই শক্তি একদিন আকারির বিরুদ্ধেই ব্যবহার হতে পারে। এমনকি এই ক্ষমতা একসময় আকারিকেই নিয়ন্ত্রণ করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি রাজা এই পিওর কনসেপ্ট ম্যাজিককে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে, তাহলে সেটা অন্য যে কোনো জাদুর চেয়েও ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। অরওয়েলের কথা শুনে মেনো চিন্তায় পড়ে যায়। সে প্রশ্ন করে, কিন্তু এমন একজনকে আমরা কিভাবে শেষ করব যে নিজেকেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফেলতে পারে? তখন অরওয়েল তাকে সেই সমস্যার শেষ সমাধানের কথা জানায়। জার্ম চার্চের ভেতরে এমন একটি রহস্যময় কক্ষ আছে যেখানে কাউকে নিয়ে গেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই ব্যক্তি এবং তার সব জাদুকরী শক্তি পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যায়, যেন তার কোনো অস্তিত্বই কখনো ছিল না। অরওয়েলের মতে আকারি আর তার ভয়ঙ্কর শক্তিকে শেষ করার এটিই সবচেয়ে নিশ্চিত উপায়। মেনো শেষ পর্যন্ত এই পরিকল্পনায় রাজি হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে নিজের দায়িত্ব যেভাবেই হোক পালন করবে। সেদিনের মতো সবকিছু শেষ হয়। পরদিন সকালে মেনো আকারিকে ঘুম থেকে তুলে বলে, আমাদের এখনই এই শহর ছেড়ে চলে যেতে হবে। সে আকারিকে জার্ম শহরের কথা বলে এবং বোঝায় সেই শহরেই এমন একটা উপায় আছে যেটা দিয়ে সে নিজের আসল পৃথিবীতে ফিরে যেতে পারবে। মেনো আরও বলে, তুমি যদি এখানে থাকো তাহলে রাজা তোমাকে মেরে ফেলবে। এরপর তোমার শরীরকে নিজের জাদুবিদ্যার জন্য ব্যবহার করবে। নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার কথা শুনে আকারি প্রথমে খুব খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার মুখটা বিষণ্ণ হয়ে ওঠে। সে মেনোকে বলে, জানো, তোমাকে আমি সত্যিই খুব আপন মনে করি। আমার মনে হয় ভাগ্যই আমাদের দুজনকে বন্ধু হওয়ার জন্য একসাথে এনেছে। নিজের পৃথিবীতেও আমি খুব একা ছিলাম, তাই তোমার সাথে দেখা হওয়ার পর আমি তোমাকে বিশ্বাস করেছি। আমি চেয়েছিলাম আরও অনেকটা সময় তোমার সাথে কাটাতে। আকারির এ কথাগুলো শুনে মেনোর ভীষণ খারাপ লাগে, কারণ সে জানে আর মাত্র কয়েকদিনের মধ্যেই এই মেয়েটাকেই তার নিজের হাতে হত্যা করতে হবে। এরপর মেনো মোমোর সাথে দেখা করে। মোমো তখন আকারিকে নিয়ে বেশ বিরক্ত, কারণ আকারি মেনোর খুব কাছাকাছি চলে এসেছে, আর সেটা মোমোর একদম
একদমই ভালো লাগছে না। মোমো মনে করে মেনোর সবচেয়ে কাছের মানুষ শুধু সেই, তাই সে চায় যত তাড়াতাড়ি সম্ভব আকারিকে সরিয়ে ফেলা হোক। কিন্তু মেনো তাকে শান্ত করে বলে আর মাত্র কয়েকদিনের ব্যাপার, তারপর আকারি এই দুনিয়া থেকে চলে যাবে। এরপর মেনো জার্ম যাওয়ার ট্রেনের টিকিটের কথা জিজ্ঞেস করে। মোমো সঙ্গে সঙ্গে টিকিটগুলো বের করে দেয়, তবে সে কোনোভাবেই চায় না মেনো এত বিপজ্জনক একজন মেয়েকে নিয়ে একা যাক, তাই সেও নিজে যাওয়ার জেদ ধরে। শেষ পর্যন্ত মেনো বাধ্য হয়ে রাজি হয়। এরপর মেনো, আকারি আর মোমো তিনজন একসাথে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। স্টেশনে পৌঁছে মেনো আকারিকে বলে, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসছি। আর একটা কথা মনে রেখো, কোনো অবস্থাতেই তোমার জাদুর ক্ষমতা ব্যবহার করবে না, রাজার প্রহরীরা সব জায়গায় তোমাকে খুঁজছে। মেনো খাবার আনতে যাওয়ার পর আকারি হঠাৎ একটা ছোট্ট মেয়েকে দেখতে পায়। মেয়েটার হাতে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছিল। এটা দেখে আকারির খুব মায়া হয়। সে আর নিজেকে আটকাতে পারে না। সে নিজের জাদু দিয়ে মেয়েটার ক্ষত সারিয়ে তোলার জন্য প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে মেনো দূর থেকে সবকিছু দেখে ফেলে। একই সঙ্গে সে লক্ষ্য করে রাজার প্রহরীরাও দ্রুত ওই দিকেই এগিয়ে আসছে। এক সেকেন্ডও দেরি না করে মেনো আকাশের দিকে একটা জাদু ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে আকাশে চোখ ধাঁধানো আলো ছড়িয়ে পড়ে। সেখানে থাকা সবার দৃষ্টি সেই আলোর দিকে চলে যায়। এই সুযোগে মেনো দ্রুত আকারির কাছে পৌঁছে তাকে থামিয়ে দেয়। সে আকারিকে বকতে বকতে বলে, তুমি কি করতে যাচ্ছিলে জানো? আর একটু হলেই সবাই তোমার শক্তির কথা জেনে যেত। এরপর সে আকারিকে তাড়াতাড়ি ট্রেনে তুলে দেয়। ঠিক একই সময় সেই স্টেশনেই এসে পৌঁছায় রাজকুমারী আশুয়া, যে রাজার নিজের মেয়ে। প্রহরীরা তাকে খুঁজছিল, কারণ সে কাউকে না জানিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে এসেছিল। তারা রাজকুমারীকে খুঁজে পেয়ে জানায়, মহারাজ আপনাকে এখনই প্রাসাদে ফিরে যেতে বলেছেন। কিন্তু আশুয়া সোজা না করে দেয়। সে দৃঢ় কণ্ঠে বলে, আমার বাবা যা করছেন আমি তার বিরোধিতা করি। তার কোনো সিদ্ধান্তই আমি মেনে নিই না। আমি এমন একটা জায়গায় থাকতে চাই না যেখানে চারপাশে যা হচ্ছে তার সবকিছুর সাথেই আমি একমত নই। তাই আমি জার্ম শহরে যাচ্ছি, আর তোমাদের কেউ আমার পিছু নেবে না। এই কথা বলেই সে প্রহরীদের রেখে ট্রেনে উঠে পড়ে। আর কাকতল্যভাবে সেটাই ছিল সেই একই ট্রেন যেখানে মেনো, আকারি আর মোমো জার্মের উদ্দেশ্যে যাত্রা করছিল। যাত্রাপথে মেনো লক্ষ্য করে আকারি পুরো ভ্রমণটা কত আনন্দ নিয়ে উপভোগ করছে। ওকে এত খুশি দেখে মেনো মনে মনে বলে, আশা করি এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত আকারি উপভোগ করুক, কারণ এই যাত্রা শেষ হওয়ার সাথেই শেষ হয়ে যাবে তার জীবনও। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদল সন্ত্রাসী ট্রেনে হামলা করে। তারা সবাইকে অস্ত্র দেখিয়ে হুমকি দেয়, কেউ একটুও নড়াচড়া করার চেষ্টা করবে না, না হলে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আকারি ভয় পেয়ে মেনোকে জিজ্ঞেস করে, এরা কারা, আর এদের কাছে আমাদের পৃথিবীর মতো একই ধরনের বন্দুক কিভাবে এলো? মেনো তখন বলে, এরা সন্ত্রাসী। রাজকুমারী আশুয়াকে অপহরণ করার জন্যই এরা এই ট্রেনে হামলা করেছে। তাদের নেতা এখন রাজার কারাগারে বন্দী, তাই তারা রাজকুমারীকে জিম্মি করে সেই নেতাকে মুক্ত করার জন্য রাজাকে বাধ্য করতে চায়। মেনো তখন পরিষ্কার করে জানায়, তাদের দুনিয়াতেও এই ধরনের অস্ত্র আছে, তবে আইন অনুযায়ী এগুলো ব্যবহার করা নিষিদ্ধ। কারো কাছে এমন অস্ত্র পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে জেলে পাঠানো হয়। ঠিক তখনই একজন সন্ত্রাসী তাদের কথাবার্তা লক্ষ্য করে ফেলে। সে সন্দেহজনকভাবে তাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করতে থাকে তারা কি নিয়ে কথা বলছে। মেনোর ফাউস্টের পোশাক দেখে লোকটা বুঝে যায় যে সে একজন পুরোহিত। তার সন্দেহ হয় মেনোর কাছে হয়তো কোনো অস্ত্র আছে, তাই সে মেনোকে তল্লাশি করতে এগিয়ে যায়। কিন্তু তার আগেই আকারি সাহস করে মেনোর সামনে দাঁড়িয়ে যায়। সে দৃঢ়ভাবে বলে, ওকে কেউ ছুবে না, আমি ওকে রক্ষা করব, তোমাদের কাউকেই ওর গায়ে হাত দিতে দেব না। আকারির কথা শুনে মেনো হালকা বিরক্তির হাসি দেয়। এরপর সে তার স্পেল বুক থেকে মাত্র একটা জাদু ব্যবহার করেই একজন সন্ত্রাসীকে মাটিতে ফেলে দেয়, আর সামান্য একটা হাতের ইশারায় আরেকজনের মুখও বন্ধ করে দেয়। তারপর আকারির দিকে তাকিয়ে বলে, আমাকে রক্ষা করার মতো দক্ষতা অর্জন করতে তোমার আরও 100 বছর লাগবে। এরপর সে তাকে নির্দেশ দেয়, তুমি বাকি যাত্রীদের সাথে থাকো, কোনোভাবেই নিজের জায়গা থেকে নড়বে না। কিছুক্ষণ পর মোমো মেনোকে জানায়, পুরো ট্রেনে মোট 13 জন সন্ত্রাসী ছড়িয়ে আছে। তাদের মধ্যে 2 জন ইতিমধ্যেই ট্রেনের ইঞ্জিনের কামরায় চলে গেছে। মেনো সঙ্গে সঙ্গে ইঞ্জিনের দিকে এগিয়ে যায়, আর মোমো পরিস্থিতি ভালোভাবে দেখার জন্য ট্রেনের ছাদে উঠে যায়। কিন্তু ছাদে উঠতেই হঠাৎ তার সামনে রাজকুমারী আশুয়া এসে পড়ে। আশুয়া মোমোর ফাউস্টের পোশাক দেখে বুঝতে পারে সে চার্চের লোক। কোনো কথা না বলেই সে মোমোর ওপর আক্রমণ করে বসে। এদিকে মেনো ট্রেনের ভিতর দিয়ে এগিয়ে যেতে যেতে ওপর থেকে তাদের লড়াইয়ের শব্দ শুনতে পায়, কিন্তু সে সাহায্য করতে যায় না, কারণ সে জানে মোমো নিজের মতো করে সামলে নিতে পারবে। এরপর মোমো আর আশুয়ার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আশুয়ার বয়সে বড় এবং অভিজ্ঞতাতেও এগিয়েছিল, কিন্তু মোমো একটুও ভয় পায় না। দুজনের লড়াই বেশ সমান তালে চলতে থাকে। শেষ পর্যন্ত মোমো একটা সুযোগ পেয়ে আশুয়াকে ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়, কিন্তু আশুয়াও সহজে হার মানার মেয়ে নয়। পড়ে যাওয়ার সময় সে মোমোকেও ধরে ফেলে, ফলে দুজনেই একসাথে ট্রেন থেকে
নিচে পড়ে যায়। অন্যদিকে মেনো ইঞ্জিনের কামরায় পৌঁছে যেখানে থাকা 2 সন্ত্রাসীকেই দ্রুত পরাজিত করে ফেলে। এরপর সে ট্রেনের কর্মীদের আশ্বস্ত করে বলে এখন আর কোনো সমস্যা নেই, ট্রেনটা নিরাপদেই শহরে পৌঁছবে। কিন্তু ঠিক তখনই অদ্ভুত একটা ঘটনা ঘটে। বেঁচে থাকা সন্ত্রাসীরা হঠাৎ ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। এরপর তাদের বুকের ভিতর থেকে উজ্জ্বল আলো বের হতে থাকে। সেই আলোর মধ্যে থেকে রহস্যময় ক্রিস্টাল বেরিয়ে আসে। ক্রিস্টালগুলো শরীর থেকে বের হওয়ার সাথে সাথেই সন্ত্রাসীদের শরীর ধীরে ধীরে ভেঙে গিয়ে একেবারে অদৃশ্য হয়ে যায়। শুধু ওই দুজন নয়, একই ঘটনা ঘটে ট্রেনে থাকা 13 জন সন্ত্রাসীর সবার সাথে। তাদের শরীর থেকে বের হওয়া সব ক্রিস্টাল একসাথে মিশে একটা বিশাল রত্নে পরিণত হয়। আর সেই বিশাল রত্ন থেকেই হঠাৎ একটা ভয়ঙ্কর দৈত্যের আবির্ভাব ঘটে। দানবটা মেনোর সামনে এসে দাঁড়িয়ে তার পথ আটকে দেয়। এখন আর মেনোর সামনে কোনো পথ নেই। নিজেকে আর ট্রেনের সব যাত্রীকে বাঁচাতে হলে তাকে এই দানবের সাথেই লড়তে হবে। শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। মেনো সর্বশক্তি দিয়ে দানবটার সাথে লড়াই করতে থাকে, কিন্তু লড়াইয়ের মাঝেই ট্রেনের জ্বালানির ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। এতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মেনোরও মনে হতে থাকে হয়তো এবার সে এই দানবকে হারাতে পারবে না। ঠিক তখনই আকারি তার সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমি তোমাকে দেখতে এসেছি, তুমি ঠিক আছো তো? আকারিকে সেখানে দেখে মেনো প্রচণ্ড রেগে যায়, কারণ সে তাকে নিজের জায়গা থেকে নড়তে নিষেধ করেছিল। মেনো তাকে বকতে শুরু করে, কিন্তু তার আগেই দানবটা তাদের দিকে দ্রুত এগিয়ে আসে। আর কোনো সময় না থাকায় মেনো তার ছুরি বের করে নিজের সেলফ ডিস্ট্রাকশন স্পেল ব্যবহার করে। সে ছুরিটা সরাসরি দানবটার শরীরে ঢুকিয়ে দেয়। এবার তার জাদু সফল হয়। এক প্রচণ্ড বিস্ফোরণের পর বিশাল দানবটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি, কারণ ট্রেনটা তখনও নিয়ন্ত্রণহীনভাবে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। এখনই ট্রেনটাকে থামাতে না পারলে সামনে থাকা সবাই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হবে। মেনো ইতিমধ্যেই প্রচণ্ড ক্লান্ত। তার শরীরের প্রায় সব জাদুকরী শক্তিও শেষ হয়ে গেছে। তাই সে আকারির দিকে তাকিয়ে বলে, তোমার সাহায্য আমার দরকার। আমাকে তোমার জাদুটা কিছু সময়ের জন্য দাও, তাহলে আমি ট্রেনটাকে থামাতে পারবো এবং সবাইকে বাঁচাতে পারবো। আকারি এক মুহূর্তও দেরি করে না, সে রাজি হয়ে যায়। যদিও সে জানত নিজের শক্তি মেনোকে দেওয়ার সময় তাকে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হবে, তারপরেও সে পিছিয়ে যায়নি। দুজন একসাথে ট্রেনের সামনের কামরায় চলে যায়। আকারি নিজের জাদুকরী শক্তি মেনোর মধ্যে প্রবাহিত করতে শুরু করে, আর মেনো সেই শক্তি ব্যবহার করে একেবারে শেষ মুহূর্তে ট্রেনটাকে থামাতে সক্ষম হয়। ভয়ঙ্কর একটা দুর্ঘটনা থেকে তারা নিজেরা, পাশাপাশি ট্রেনের ভিতরে থাকা সব যাত্রীকেও বাঁচিয়ে ফেলে। সবাই বেঁচে যাওয়ায় মেনোর মনে স্বস্তি ফিরে আসে। সে আকারিকে ধন্যবাদ দিয়ে বলে, তুমি আজ আমাদের সবাইকে বাঁচিয়েছ। এভাবেই সেদিনের ঘটনা শেষ হয়। পরদিন সকালে ট্রেনটা মেরামত করে আবার জার্ম শহরের দিকে যাত্রা শুরু করে। অন্যদিকে প্রচণ্ড শক্তি হারিয়ে আকারি গভীর ঘুমে চলে যায়। এদিকে মোমো আশুয়ার সাথে ট্রেন থেকে পড়ে যাওয়ার পর জঙ্গল থেকে ফিরে আসে। তিনজন আবার একসাথে হলে মোমো আর মেনো সেই অদ্ভুত সন্ত্রাসীদের হামলার ব্যাপারে আলোচনা করতে থাকে। কিছুক্ষণ পর মেনো নিজের মনের একটা প্রশ্ন প্রকাশ করে। সে বলে, আকারি আমাকে যে শক্তিটা দিয়েছিল সেটা আসলে কি ছিল আমি এখনও বুঝতে পারছি না। ওর পিওর কনসেপ্ট ম্যাজিকই কি সময়কে পিছনে ফিরিয়ে দিয়ে ট্রেনটাকে বাঁচিয়েছিল? মোমো তখন প্রশ্ন করে, আকারি কি সত্যি এতটা দয়ালু যে নিজের শক্তি ব্যবহার করে এতগুলো মানুষকে বাঁচাতে পারে? মোমোর প্রশ্নটা মেনোর মনেও সন্দেহ তৈরি করে। সে নিজেকেই প্রশ্ন করে, আকারি কি সত্যিই যতটা নিষ্পাপ মনে হয় আসলেই ততটা নিষ্পাপ? ঠিক তখনই তার মনে পড়ে যায় তার শিক্ষক ফ্লেয়ারের কথা। ফ্লেয়ার একসময় তাকে বলেছিল, সে যেই হোক না কেন কাউকেই বিশ্বাস করবে না। এই কথাটা মনে পড়তেই মেনোর চোখের সামনে 10 বছর আগের একটা ঘটনা ভেসে ওঠে। সেই সময় মেনো একটা ধ্বংস হয়ে যাওয়া শহরের মধ্যে জ্ঞান ফিরে পেয়েছিল। সে কিছুই মনে করতে পারছিল না। কি ঘটেছিল, কেন শহরটা ধ্বংস হয়েছিল, কিছুই তার মনে ছিল না। শুধু নিজের নামটাই সে মনে করতে পেরেছিল। ঠিক তখনই সে একজন বয়স্ক মহিলার কণ্ঠ শুনতে পায়। মহিলাটি আর কেউ নয়, অরওয়েল। অরওয়েল তখন তার সামনে থাকা এক পুরোহিতকে বলছিল, আমি কি তোমাকে বারবার বলিনি এমন বিপজ্জনক মিশনে কখনো একা যাবে না? সেই পুরোহিত আর কেউ নয়, ফ্লেয়ার। সে সবসময় সবচেয়ে কঠিন মিশনগুলো নিজেই নিতে চাইত এবং কখনো কারো সাহায্য চাইত না। ঠিক তখনই ফ্লেয়ার আর অরওয়েল দুজনেই মেনোকে দেখতে পায়। পুরো শহর ধ্বংস হয়ে যাওয়ার পর মেনোই ছিল একমাত্র জীবিত মানুষ। তার পরিবারের সবাই এবং শহরের বাকি মানুষ মারা গিয়েছিল। অরওয়েল মেনোকে ফ্লেয়ারের দায়িত্ব দিয়ে বলে, আজ থেকেই মেয়েটার দায়িত্ব তোমার। এই কথা বলে অরওয়েল সেখান থেকে চলে যায়। ফ্লেয়ার তখন মেনোর কাছে এসে তার নাম আর পরিবারের কথা জিজ্ঞেস
জিজ্ঞেস করে, কিন্তু মেনো জানায়, আমার নিজের নামটা ছাড়া আর কিছুই মনে নেই। আমার পরিবার কে ছিল, কি হয়েছিল, কিছুই মনে করতে পারছি না। এরপর ফ্লেয়ার মেনোর জাদু ক্ষমতা পরীক্ষা করে। মেনোর শক্তি দেখে ফ্লেয়ার নিজেই অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মেয়েটার মধ্যে অসাধারণ জাদুকরী ক্ষমতা রয়েছে। ফ্লেয়ার তাকে বলে, তুমি চাইলে খুব ভালো একজন পুরোহিত হতে পারবে। তবে সে মেনোকে জোর করে নিজের সাথে যেতে বলে না, বরং বেঁচে থাকার জন্য কিছু টাকা তার হাতে দিয়ে ফ্লেয়ার নিজেই সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু মেনো ফ্লেয়ারকে ছেড়ে যেতে চায় না। সে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। ফ্লেয়ারও তাকে বাধা দেয় না, শুধু বলে, তুমি যতক্ষণ ক্লান্ত না হও ততক্ষণ আমার সাথে যেতে পারো। এভাবেই মেনো ফ্লেয়ারের সাথে যাত্রা চালিয়ে যেতে থাকে। কিছুদিন পর মেনো জানতে পারে ফ্লেয়ার আসলে একজন এক্সিকিউশনার। এই দুনিয়ায় অন্য পৃথিবী থেকে আসা সব লস্ট ওয়ানদের হত্যা করাই তার দায়িত্ব। ফ্লেয়ারের সাহস আর শক্তি দেখে মেনো তাকে খুব পছন্দ করতে শুরু করে। একসময় সে সিদ্ধান্ত নেয় সেও ফ্লেয়ারের মতো হতে চায়। তাই সে ফ্লেয়ারকে বলে, আমাকে তোমার মতো একজন এক্সিকিউশনার হিসেবে প্রশিক্ষণ দাও। ফ্লেয়ার তার অনুরোধ মেনে নেয় এবং তাকে চার্চে নিয়ে যায়। সেখানে আরও কিছু স্বেচ্ছাসেবী চিশুর সাথে মেনোরও প্রশিক্ষণ শুরু হয়। তাদের ছুরি চালানো, দ্রুত শত্রুকে হত্যা করা এবং যুদ্ধে টিকে থাকার বিভিন্ন কৌশল শেখাতে হতে থাকে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই মেনো বাকি সবার থেকে অনেক এগিয়ে যায়। অন্যদিকে বাকি শিশুরা এক্সিকিউশনের হওয়ার কথা ভাবতেই ভয় পেয়ে যায়, কারণ তাদের কাউকে হত্যা করতে হবে এই চিন্তাটাই তাদের আতঙ্কিত করে তুলেছিল। এটা দেখে মেনো ফ্লেয়ারের কাছে গিয়ে বলে, আমাকে একাই এক্সিকিউশনের হতে দাও, বাকিদের ছেড়ে দাও। ওরা কাউকে হত্যা করতে পারবে না, এমনকি রাজ্যকে রক্ষা করার জন্য লড়তে পারবে না। ফ্লেয়ার তাকে সতর্ক করে বলে, এই দায়িত্ব একা নিজের কাঁধে নিলে বোঝাটা অনেক ভারী হবে। কিন্তু মেনো নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে যায় না। ঠিক তখনই ফ্লেয়ার মেনোর মধ্যে নিজের ছায়া দেখতে পায়। মেনোর চোখে সে নিজের সাহস আর শক্তির প্রতিচ্ছবি দেখতে পায়। তাই শেষ পর্যন্ত ফ্লেয়ার সিদ্ধান্ত নেয় সে তার সব অভিজ্ঞতা আর যুদ্ধের দক্ষতা মেনোকে শিখিয়ে দেবে। ফ্লেয়ার বলে, তুমিই একমাত্র মানুষ যে আমার উত্তরসূরি হওয়ার যোগ্য। তুমিই হবে ফ্লেয়ারের উত্তরসূরি। এই স্মৃতির মধ্যে ডুবে থাকা মেনো হঠাৎ আকারির কণ্ঠে বাস্তবে ফিরে আসে। আকারির ঘুম ভেঙে গেছে। এতক্ষণ ঘুমিয়ে থাকার জন্য সে নিজেই অবাক হয়ে যায়। মেনো তাকে আশ্বস্ত করে বলে, এটা স্বাভাবিক, তুমি অনেক বেশি শক্তি ব্যবহার করেছিলে, তাই তোমার শরীরকে বিশ্রাম দরকার ছিল। এরপর মেনো জানায় তারা অবশেষে জার্ম শহরে পৌঁছে গেছে। তিনজন ট্রেন থেকে নেমে শহরের ভিতরে ঢোকে। জার্ম শহরের জাদুময় সুন্দর পরিবেশ দেখে আকারি মুগ্ধ হয়ে যায়। সে মেনোকে বলে, আমরা কি একটু শহরটা ঘুরে দেখতে পারি? কিন্তু মেনো বলে, আগে আমাদের অরওয়েলের সাথে দেখা করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমাকে তোমার নিজের পৃথিবীতে ফিরিয়ে দেওয়া। রিচুয়াল তৈরি হয়ে গেলে আমি তোমাকে কথা দিচ্ছি আমরা দুজন একসাথে শহর ঘুরতে বেরোব। মেনোর কথা শুনে আকারিও রাজি হয়ে যায়। তারা সামনে এগোতে থাকলে আকারি একটা বিশাল প্রাসাদ দেখতে পায়। সে ধরে নেয় হয়তো এটাই তাদের যাওয়ার জায়গা। কিন্তু মেনো তাকে সংশোধন করে বলে, ওটাই শহরের রাজা আর অভিজাতদের প্রাসাদ। ওদের সাথে ফাউস্টদের সবসময় ঝামেলা লেগে থাকে, কারণ ফাউস্টরা কারো সামাজিক অবস্থান না দেখে সবার উপর আইন প্রয়োগ করে। এমনকি লস্ট ওয়ানদের এই দুনিয়ায় আনার প্রক্রিয়াতেও তারা বারবার হস্তক্ষেপ করে, কারণ তারা লস্ট ওয়ানদের শক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এরপর মেনো আকারিকে নিয়ে শহরের বিশাল চার্চে পৌঁছে যায়। চার্চের বিশালতা দেখে আকারি একেবারে মুগ্ধ হয়ে যায়। সেখানে তারা অরওয়েলকে অপেক্ষা করতে দেখে। অরওয়েল তাদের স্বাগত জানিয়ে আকারিকে বলে, আমি জানি এই যাত্রাটা তোমার জন্য সহজ ছিল না। নিজের পৃথিবী থেকে হঠাৎ সম্পূর্ণ অচেনা একটা দুনিয়ায় চলে আসা আরও কঠিন। কিন্তু চিন্তা করো না, তোমাকে তোমার নিজের পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার রিচুয়ালের ব্যবস্থা আমি করে ফেলেছি। তবে এটা প্রস্তুত হতে আরও 2 দিন সময় লাগবে। এরপর অরওয়েল মেনোর দিকে তাকিয়ে বলে, আমি যে নিখোঁজ মেয়েদের ঘটনাগুলোর কথা তোমাকে বলেছিলাম সেগুলো কি তোমার মনে আছে, যেগুলো এখন পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে? অরওয়েল মেনোকে বলে, জার্ম জুড়ে যে নিখোঁজ মেয়েদের ঘটনাগুলো ঘটছে সেগুলো কি তোমার মনে আছে? আমি চাই এই সুযোগটা কাজে লাগিয়ে তুমি ঘটনাগুলো তদন্ত করো। তোমার বিচার বুদ্ধি আর দক্ষতার উপর আমার পুরো ভরসা আছে। এরপর অরওয়েল মেনোর হাতে সেই ঘটনাগুলোর কেস ফাইলগুলো তুলে দেয়। মেনোও কথা দেয়, আমি যত দ্রুত সম্ভব এর একটা সমাধান বের করব। কিন্তু মেনোর এই নতুন দায়িত্বের কথা শুনে আকারি একদম খুশি হতে পারে না। চার্চের ঘরে ফিরে আসার পর আকারির মন খারাপ দেখে মেনো তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, এত মন খারাপ করে আছো কেন? আকারি তখন রাগ আর কষ্ট মিশিয়ে বলে, তুমি আমার সাথে মিথ্যে বলেছ। তুমি আর আমার সাথে বাইরে ঘুরতে যাবে না, কারণ আমার নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার আর মাত্র 2 দিন বাকি। আর এই 2 দিন তুমি ওই নিখোঁজ মেয়েদের তদন্ত করেই কাটিয়ে দেবে। অথচ এই কেসটা তো তোমার কাছে আগেই ছিল, কিন্তু তুমি আমাকে এমনভাবে কথা দিয়েছিলে যেন আমরা একসাথে সময় কাটাবো। অথচ মাত্র 2 দিন পরেই আমি তোমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যাব। এই কথা বলেই আকারি রাগ করে সেখান থেকে চলে যায়। আকারির কথাগুলো মেনোর মনে গভীর অপরাধ বোধ তৈরি করে। সে বুঝতে পারে আকারিকে দেওয়া কথা তার রাখা উচিত। তাই সে সিদ্ধান্ত নেয় তদন্তের কাজ কিছুটা অন্য কাউকে দিয়ে করিয়ে এই 2 দিনের
দিন আকারির সাথে সময় কাটাবে। মেনো মোমোকে ডেকে তদন্তের দায়িত্বটা তার হাতে দিয়ে দেয়। এরপর মেনো তাকে জানায় সন্ত্রাসীদের মৃতদেহের ভেতর থেকে যে রহস্যময় ক্রিস্টালগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কোনো সাধারণ জিনিস নয়, এগুলো একজন দক্ষ কারিগর বা বিশেষজ্ঞ তৈরি করেছে। তাই মেনো মোমোকে নির্দেশ দেয় যে এই ক্রিস্টালগুলো তৈরি করেছে তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করো। মোমোর তখন সন্দেহ হয় জার্মের কোনো একজন অভিজাত এই ক্রিস্টালগুলোর পেছনে রয়েছে। তাই সে মেনোকে বলে আমি বিষয়টা আরো ভালোভাবে তদন্ত করে দেখব। এরপর মেনো আকারির মন ভালো করার জন্য তার কাছে যায়। সে আকারিকে বলে চলো আমি তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। তখন আকারি আবেগপ্রবণ হয়ে মেনোর কাছে ক্ষমা চায়। সে বলে আমি আসলে স্বার্থপরের মতো আচরণ করছিলাম, শুধু নিজের কথা আর নিজের আনন্দের কথা ভাবছিলাম, তোমার কথা একবারও ভাবিনি। তুমি এতদিন ধরে একটানা কাজ করে যাচ্ছ, এত কাজ করতে করতে তোমারও নিশ্চয়ই অনেক কষ্ট হয়। আকারির কথা শুনে মেনো আবেগপ্রবণ হয়ে যায়। সে হেসে বলে আমি আমার কাজ ভালোবাসি, তাই কাজ করতে আমার কখনো ক্লান্তি লাগে না। আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আগামীকাল আমি তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। এই কথা শুনে আকারি আবার খুশি হয়ে যায়। পরের দিনের জন্য সে ভীষণ উৎসাহ নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে। অবশেষে সেই প্রতিশ্রুত দিন চলে আসে। মেনো সত্যিই আকারিকে নিয়ে বাইরে বের হয়। সে আকারিকে পুরো জার্ম শহর ঘুরিয়ে দেখায়। শহরের পুরনো ঐতিহাসিক জায়গাগুলো থেকে শুরু করে নদীর ওপর নৌকায় ঘোরাও বাদ যায় না। সারা দিন আকারি ভীষণ আনন্দ করে। দিন শেষে চার্চে ফিরে আসার সময় সে ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু তার মুখে ছিল বিশাল একটা হাসি। সে মেনোর দিকে তাকিয়ে বলে ধন্যবাদ, আজ আমি এতটা আনন্দে ছিলাম শুধু তোমার জন্য। আমি তোমাকে খুব ভালোবাসি। ইস, যদি তোমার সাথে আরো অনেক দিন থাকতে পারতাম, আমরা যদি সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারতাম। আকারির এই কথাগুলো মেনোর হৃদয়ে যেন আগুনের মতো বিঁধে যায়, কারণ মেনো জানত পরের দিনই আকারির জীবন শেষ হবে, আর সেই জীবন শেষ করবে মেনো নিজেই।